হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 ম্যাথামেটিক্স বা সিপিএস 3 নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার 6 শুরু করছি। এর মধ্যে আমরা চ্যাপ্টার 1 ও চ্যাপ্টার 2 কমপ্লিট করে দিয়েছি। 3, 4 এবং 5 এই তিনটে চ্যাপ্টারে তোমাদের এই চ্যাপ্টার তিনটেতে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস 1 to 8 অবধি বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ম্যাথসের প্র্যাকটিসগুলো আছে সেইগুলি আমাদের এই তিনটে চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, সেইগুলো আমরা পরে আলোচনা করব। আজকে আমরা 6 নম্বর চ্যাপ্টার শুরু করতে চলেছি, যার নাম হলো গণিতের ধারণাকরণ বা কনসেপ্টুয়ালাইজেশন অফ ম্যাথামেটিক্স। এটা আমাদের প্রথম পর্ব। এখানে আমরা 2, 7 নম্বরের প্রশ্নগুলো কভার করব। প্রথম প্রশ্ন হচ্ছে, নির্মিতিবাদ কাকে বলে? শিক্ষার্থীদের নিজেদের বিচার বুদ্ধি ও মননের উপর ভিত্তি করে বিশ্ব জগৎ সম্বন্ধে যে বিষয়ে জানতে পারে তাকে শিক্ষা বিজ্ঞানে নির্মিতিবাদ বলা হয়। এখানে আমরা বলবো যে শিক্ষার্থীর মধ্যে তার পূর্ব জ্ঞান, বুদ্ধি, বিচার করার ক্ষমতা এবং অভিজ্ঞতা রয়েছে, সেই সমস্ত বিষয়কে কাজে লাগিয়ে কোনো পরিস্থিতিতে যখন সে সেই সমস্ত বিষয়গুলি কাজে লাগিয়ে নতুন কোনো ধারণা গঠন করতে পারে তখন তাকে নির্মিতিবাদ বলা হয়। যে শিশু নিজের প্রচেষ্টায় নিজের জ্ঞান, বুদ্ধি এবং ভাবনা চিন্তার দ্বারা নতুন কোনো বিষয়ে জানতে পারছে এবং কিছু জ্ঞান নিজেই গঠন করছে। 2 হচ্ছে, কয়েকজন নির্মিতিবাদ শিক্ষণতত্ত্বের সমর্থকের নাম লেখো। এখানে পিয়াজে, ডাইনেস, ব্রুনার, ভাইগটস্কি এই সকল মনোবিদগণ নির্মিতিবাদের উপর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 3 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্মিতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো: 1, শিক্ষার্থী গণিত বিষয়কে কেবলমাত্র সংরক্ষণ বা মনে না রেখে নিজেই বিষয়টির একটি মানসিক প্রতিচ্ছবি নির্মাণ করবে এবং শিখবে। এই জন্যই একে নির্মিতিবাদ বলা হচ্ছে, যে কি শিক্ষার্থী নিজের পূর্ব জ্ঞান, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন জ্ঞান নিজেই গঠন করছে। 2 হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে নির্বাচন করবে এবং বর্তমান চাহিদা নিরীক্ষে পূর্বার্জিত জ্ঞান অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করবে। কোন তথ্যগুলি প্রয়োজনীয় এবং কোন তথ্যগুলি অপ্রয়োজনীয় সেগুলো সে নিজে বুঝে নেবে এবং বর্তমানের চাহিদা মানে বর্তমানের পরিস্থিতির অনুসারে সে পূর্বার্জিত জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সেই তথ্যগুলিকে সংযুক্ত করে নতুন জ্ঞান গঠন করবে। 3 হচ্ছে, নির্মিতিবাদের দ্বারা শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করার উদ্দেশ্যে শিক্ষক উল্লেখ করেননি, কিন্তু শিক্ষার্থী নিজেই গণিতের তথ্য যুক্ত করবে। শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করার জন্য শিক্ষক হয়তো সেই বিষয়গুলি বলেনি, কিন্তু প্রয়োজনে শিক্ষার্থী নিজের জ্ঞানটি যথার্থভাবে পরিপূর্ণ করেছে বলে সেই সমস্ত তথ্যগুলিকে সে নিজেই সেইখানে উল্লেখ করবে। 4, এই প্রক্রিয়ায় শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করে তুলতে একাধিক প্রক্রিয়ার সাহায্য নেওয়ার ফলে শিক্ষার্থীর সক্রিয়তা অপরিহার্য হয়ে ওঠে। 5, একই বিষয়ের উপলব্ধি বিভিন্ন শিক্ষার্থীদের কাছে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ উপলব্ধি শিক্ষার্থীর বিষয়ে প্রেরণা, মনোযোগ, আগ্রহ ইত্যাদির উপর নির্ভর করে। শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে যত বেশি মনোযোগ দেবে ততই সে বিষয় সম্পর্কে আরও জানতে পারবে। প্রেরণা, মনোযোগ, আগ্রহ ইত্যাদি শিক্ষার্থীকে সক্রিয় করে তোলে এবং শিক্ষার্থী অর্থ উপলব্ধি করতে সাহায্য করে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে প্রত্যেকটা শিক্ষার্থী বা শিশু তার স্থান, কাল, পাত্র এবং তার মানসিক পরিস্থিতি, পরিবেশ সমস্ত কিছু একই স্কুলে পড়লে, একই পরিবারের মধ্যে থাকলেও পৃথক হয়ে থাকে। সেই জন্যে তাদের এক এক ধরনের চিন্তাধারা, এক একজনের চিন্তাধারাও এক এক ধরনের হয় এবং এর উপর ভিত্তি করে তাদের প্রেরণা, মনোযোগ এবং আগ্রহ আলাদা হয়ে থাকে, তাদের পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতাও আলাদা হয়ে থাকে। এবং এই পরিস্থিতিতে দুটো ভিন্ন ধরনের শিশু তারা যদি একই বাড়ির অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলেও তাদের ধ্যান ধারণা, চিন্তা করা এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার বিষয়টি আলাদা এবং অভিনব হয়ে থাকে। 4 হচ্ছে, আধুনিক মনোবিদগণ নির্মিতিবাদকে কয় ভাগে ভাগ করেছেন ও কী কী? আধুনিক মনোবিদগণ নির্মিতিবাদকে 2 ভাগে ভাগ করেছে। 1, ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। 2, সমাজ নির্ভর নির্মিতিবাদ বা সামাজিক নির্মিতিবাদ। 5 নম্বর প্রশ্ন, ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ বলতে কী বোঝো? উত্তর, যখন কোনো ব্যক্তির মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ব্যক্তির নিজস্বতার ভিত্তিতে মানসিক প্রতিকল্প তৈরি করে বা গড়ে ওঠে তাকে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ বলে। যেমন ব্যক্তি নিজে পুস্তক পড়ে বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বিষয় যদি তার মানসিক পরিকল্প তৈরি করে সেটি হলো ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। অর্থাৎ কি, তোমার কাছে একটা সমস্যা আছে এবং তুমি সেই সমস্যাটার সমাধানের জন্য কোনো একটি বই পড়লে অথবা কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নিলে বা কোনো ব্যক্তির কাছে তার মতামত জানতে চাইলে এবং এই যে বই পড়ে যা জ্ঞান লব্ধ করলে এবং অন্য ব্যক্তির কাছ থেকে যে জ্ঞান লব্ধ করলে সেই জ্ঞানের ভিত্তিতে সংমিশ্রণে নিজের জ্ঞান ও বুদ্ধি এবং পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে নতুন জ্ঞান গঠন করলে সেটাই হচ্ছে তোমার ব্যক্তিগত একটি জ্ঞান বা ধারণা। এটাকেই ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ বলা হচ্ছে। 6 নম্বর প্রশ্ন, সমাজ নির্ভর নির্মিতিবাদ বলতে কী বোঝো? ব্যক্তি যখন শ্রেণীকক্ষ, বন্ধুবান্ধব, সমাজের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে বা পরিবারের বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মানসিক প্রতিকল্প তৈরি করে তখন তাকে সমাজ নির্ভর নির্মিতিবাদ বলে। লেভ ভাইগটস্কিকে সমাজ নির্ভর নির্মিতিবাদের জনক বলা হয়। অর্থাৎ কি, যখন আমরা অনেক লোকজনের মাঝখান থেকে কখনো কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের স্কুলে বললো, সেই বিষয়টি সম্পর্কে হয়তো কোনো
জায়গায় বন্ধুবান্ধবদের মিলে তোমরা আলোচনা করলে, আবার সেই বিষয়টি সম্পর্কে তুমি টিভিতে বা ইন্টারনেটে সার্চ করে কিছু দেখলে এবং সেই বিষয়টি নিয়ে পরিবারের সাথে গল্প হলো বা কথা হলো, সেই সব থেকে কিছু 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 জ্ঞান তোমার মধ্যে এলো এবং এই সব কিছু জ্ঞান মিলিত আকারে তুমি ধারণ করলে এবং এর থেকে তোমার সমাজ কী ভাবছে চিন্তা করছে সেই সম্পর্কিত একটি জ্ঞান নির্মাণ হলো। সমাজ তোমাকে সেই বিষয়টি সম্পর্কে একটি প্রত্যক্ষ ধারণা দিয়ে দিয়েছে এবং তার ফলে তোমার মনের মধ্যে একটি সেই বিষয়টি সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছে। এটাই হচ্ছে তোমার সমাজভিত্তিক বা সামাজিক নির্মিতিবাদ। 7 নম্বর প্রশ্ন, প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বলতে কী বোঝো? আমরা মূলত যে জ্ঞান গ্রহণ করে থাকি তা হলো বাহ্যিক জ্ঞান, মানে কখনো বই পড়ে সেই জ্ঞানটা লাভ করেছো অথবা কখনো কোনো ব্যক্তির কাছ থেকে শুনে, যেমন শিক্ষকের নিকট হতে পাঠ্যপুস্তক পড়ে অথবা নিজেদের ব্যক্তিগত পর্যবেক্ষণ বা অভিজ্ঞতার দ্বারা ইত্যাদির মাধ্যমে। যেহেতু এই জ্ঞান ব্যক্তি নিরপেক্ষতায় সকলের কাছে এর প্রতিক্রিয়ার মধ্যেও সদৃশ্যতা থাকবে। কোনো একটি স্কুলে শিক্ষক যদি কোনো একটি বিষয়ে যা বলবে সেই বিষয়টি সেই স্কুলে বা সেই শ্রেণীকক্ষে যতজন শিক্ষার্থী আছে সকলে সেই একই বিষয় শুনছে এবং তাকে যখন সেই বিষয় সংক্রান্ত প্রশ্ন শিক্ষক করবেন তখন প্রত্যেকের শিক্ষার্থী বাক্যের গঠনে কিছু ভিন্নতা আনলেও বিষয়গত জ্ঞান কিন্তু তার একই থাকবে। শিক্ষক যে বিষয়ের ওপর আলোচনা করবে সেই বিষয় থেকে প্রশ্ন করলে শিক্ষার্থীদের কাছ থেকে সমার্থক উত্তর আশা করবেন, কিন্তু প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এর বিপরীত কথা বলে যে একজন শিক্ষক একই বিষয়ে একটি শ্রেণীকক্ষে পাঠদান করলেন এবং প্রশ্ন করাতে প্রত্যেক শিক্ষার্থী তাদের ভিন্ন ভিন্নভাবে নিজের বাক্য বিন্যাস গঠন করে ওই একই বিষয় প্রায় সমার্থকভাবে শিক্ষকের কাছে বর্ণনা করলো। কিন্তু প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এর আলাদা কথা বলছে। কি বলছে? প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বলে ব্যক্তি তার জ্ঞান নিজেই সক্রিয়ভাবে গঠন করে। এই জ্ঞানের বাস্তবতা তার অভিজ্ঞতার উপর নির্দিষ্ট হয়, অন্যদের দ্বারা নির্দিষ্ট সত্যের উপর নয়। অর্থাৎ কি, ব্যক্তি যে জ্ঞানটা গঠন করছে সে তার পূর্বজ্ঞান, অভিজ্ঞতা এবং বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সেই প্রতিক্রিয়া করছে এবং সেই প্রতিক্রিয়া থেকে যে ফলটা আসছে সেটাকে সে অভিজ্ঞতার উপর হিসাবে গ্রহণ করছে এবং এটার দ্বারাই সে কোনটা সঠিক এবং এইরকম পরিস্থিতিতে এই কার্য সম্পন্ন করলে বা এরম প্রতিক্রিয়া করলে কি ফল আসতে পারে সেটা সে বুঝতে পারছে এবং এটাই হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ। সে অন্য কারোর ওপর বলে দেওয়া কথাকে বিশ্বাস করছে না, নিজের ধ্যান ধারণায় যা মনে হচ্ছে সেটাকেই সে সত্যি বলে মানছে। এই প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবর্তক হলেন জা পিয়াজে। এটা 1 নম্বরের প্রশ্নে আসতে পারে। 8 নম্বর প্রশ্ন, শিক্ষায় সক্রিয়তাবাদ বলতে কী বোঝো অথবা সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ কাকে বলে? সক্রিয়তাবাদ বা সক্রিয়তা ভিত্তিক শিক্ষানীতির মূল কথা হলো শিশুকে যান্ত্রিক কোনো কৌশল বা পদ্ধতির দ্বারা জোর করে শিক্ষা দেওয়া যায় না। শিক্ষার্থীকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় রেখে তার উপর জ্ঞানের বোঝা চাপিয়ে শিক্ষার কাজ সুসম্পন্ন হয় না। তাই সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ বলে প্রতিটি শিক্ষার্থী আত্মপ্রচেষ্টায় শিখবে। জীবন পরিবেশে সক্রিয় এবং সার্থক অভিযোজনের মাধ্যমে শিশু অভিজ্ঞতা অর্জন করবে। শিশুকে শিক্ষাদানের জন্য তার নিজস্ব জৈব মানসিক সক্রিয়তালব্ধ অভিজ্ঞতার উপর নির্ভর করার যে ধারণা আধুনিক শিক্ষাবিজ্ঞান গ্রহণ করেছে তাকে বলা হয় শিক্ষার সক্রিয়তাবাদ বা সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ। অর্থাৎ যে শিক্ষার সক্রিয়তা, শিশুকে সবসময় সক্রিয় রাখতে হবে, তার জন্য সবসময় সক্রিয় রাখতে হবে, সেই জন্য তার ইচ্ছা, আগ্রহ, প্রয়োজনের উপর, চাহিদার উপর গুরুত্ব আরোপ করে তাকে এমন কার্য দিতে হবে যাতে সে হাতে কলমে করে নিজেই তার জ্ঞান গঠন করতে পারে, সে সম্পর্কে জানতে পারে। এই শিখন, শিশুকেন্দ্রিক শিখন, জীবন উপযোগী শিক্ষার ওপর শিক্ষার্থীদের সক্রিয়তা ভিত্তিক অভিজ্ঞতা অর্জনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। আর এটাই হলো সক্রিয়তা বা সক্রিয়তার শিক্ষানীতি বা সক্রিয়তা ভিত্তিক শিক্ষার মূল বক্তব্য, যেখানে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং জীবন উপযোগী শিক্ষার কথা সর্বাধিক বলা হচ্ছে। 9 নম্বর প্রশ্ন, সক্রিয়তা ভিত্তিক শিক্ষণের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা সক্রিয়তা ভিত্তিক শিক্ষণের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। সক্রিয়তা ভিত্তিক শিক্ষণের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ বলতে শিক্ষার্থীর আত্মসক্রিয়তাকে বোঝানো হচ্ছে, যে শিক্ষার্থী নিজে সমস্ত কাজে অংশগ্রহণ করবে। 2. সক্রিয়তাবাদে শিশুর ইন্দ্রিয়ের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে, অর্থাৎ এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে শিশুর পঞ্চ ইন্দ্রিয় 5 সেন্স অর্গান প্রধানত কাজ করে এবং সে সর্বদা শিক্ষায় সক্রিয় থাকে। 3. এই ধরনের শিক্ষা ব্যবস্থায় সৃজনমূলক ও উৎপাদনমূলক কাজের উপর গুরুত্ব আরোপ করা হয়। 4. খেলার মাধ্যমে শিশু সক্রিয়তা পায়। সক্রিয়তা ভিত্তিক শিক্ষায়
খেলাভিত্তিক শিক্ষা প্রাধান্য পায়, ফলে এটি শিক্ষার্থীদের কাছে আনন্দদায়ক ও স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। 5 নম্বর হচ্ছে এই শিক্ষার কেন্দ্র হলো শিশু। স্বাধীনতা, সক্রিয়তা, শিক্ষক এখানে শিশুকে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে সাহায্য করে। এরপর 10 নম্বর প্রশ্ন, সক্রিয়তা ভিত্তিক শিক্ষণের নীতিগুলি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সংক্ষেপে আলোচনা করো। সক্রিয়তা ভিত্তিক শিক্ষায় শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সক্রিয় ইন্দ্রিয় প্রশিক্ষণ ও জীবন উপযোগী শিক্ষার কথাকে মূল ভিত্তিতে স্থাপন করেছে। এই জন্য এই সক্রিয়তা ভিত্তিক শিক্ষণের মূল 3টি নীতিকে চিহ্নিত করা হয়েছে। এক হচ্ছে শিক্ষাক্ষেত্রের সক্রিয়তার নীতি আধুনিক শিক্ষা দর্শন ও জীবন দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সক্রিয়তা ভিত্তিক শিক্ষণে আমরা আধুনিক শিক্ষা দর্শন এবং জীবন দর্শনের উপর গুরুত্ব আরোপ করে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং জীবন উপযোগী শিক্ষার কথা বলা হয়েছে। 2, আধুনিক মনোবিদ্যায় শিখন সম্পর্কে যে সকল নীতি প্রচলিত আছে তার সঙ্গে অন্যতম হলো শিখনের জন্য প্রাণীর সক্রিয়তা। এছাড়া মনোবিজ্ঞানের ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি ও অন্য প্রবণতাগুলি সক্রিয়তা নীতির মধ্যে বর্তমান। তাই শিক্ষায় সক্রিয়তা কোনো তাত্ত্বিক ধারণা নয়, এটি একটি বিজ্ঞানসম্মত মনোবিজ্ঞানসম্মত সম্মতি। 3, এই শিক্ষণের অন্য একটি গুরুত্বপূর্ণ নীতি হলো কর্মভিত্তিক শিক্ষা। এই কর্মভিত্তিক শিক্ষায় সামাজিক উপযোগিতা সম্পন্ন উৎপাদনমূলক কার্যসমূহ শিশুর সক্রিয়তাকে কার্যকরী করে। তাই শিক্ষার সক্রিয়তার নীতি সামাজিক ও অর্থনৈতিক বিজ্ঞানের সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হয়। তাই এই সক্রিয়তার নীতি আধুনিক শিক্ষার একটি সার্বজনীন নীতি। এর ফলে বিভিন্ন শিক্ষণ ও পাঠ্যক্রম রচনার রীতি আবিষ্কার হয়েছে। শিশুদের মূর্ত চিন্তনের ক্ষমতা কার্যকর হয়ে থাকে এবং কর্মভিত্তিক শিখন সার্থক লাভ করে। তাই প্রাথমিক শিক্ষায় এই সক্রিয়তা নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে আধুনিক শিক্ষার মতো শিশুর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, শিশুকেন্দ্রিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং জীবনকেন্দ্রিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে, এটি শিশুর মনোবিজ্ঞানের উপর বিশেষভাবে লক্ষ্য রেখে তৈরি করেছে এবং এখানে কর্মভিত্তিক শিক্ষণের কথা বলা হয়েছে, শিশুকে সক্রিয়তার কথা বলা হয়েছে। তাই এই সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর শিক্ষাদানের ক্ষেত্রে। আমাদের 6 নম্বর ম্যাথামেটিক্সের 6 নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, যেটা আমরা প্রথম পর্বে উল্লেখ করলাম। এখানে আমরা 2 ও 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করছি, যেগুলো তোমাদের এবারে পরীক্ষায় আসতে পারে। এটা আমাদের প্রথম পর্ব ছিল। এরপরে আমরা আরও একটা পর্বে আশা করি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিতে পারবো। এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের বেঙ্গলি, চাইল্ড স্টাডি, ইংলিশ, ম্যাথ এবং ইভিএস এই একই রকম ক্লাস তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেগুলো তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং তোমাদের উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।